দর্শক, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের ফুয়েল লোডিংয়ের উদ্বোধনী অনুষ্ঠান চলছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আচ্ছা দে বুঝছি। Uказом президента Российской Федерации সম্মানিত সহকর্মী বৃন্দের উপস্থিত শিক্ষামন্ডলী এবং অতিথিবৃন্দ, আমরা আজ সেই সকল ব্যক্তিদের সম্মান জানাতে যাচ্ছি যাদের অনন্য পেশাদারিত্ব, একনিষ্ঠ দায়বদ্ধতা এবং সুসংগঠিত দলগত প্রচেষ্টা আজকে মাইলফলকের ভিত স্থাপন করেছে। এই মানুষগুলোর অক্লান্ত পরিশ্রমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ১ নম্বর ইউনিটের ফিজিক্যাল স্টার্টআপ আজ বাস্তব রূপ দিয়েছে। রোসা স্টেট কর্পোরেশনের মহাপরিচালক জনাব অ্যালেক্স লিকাচভকে বিনীত অনুরোধ জানাচ্ছি সামনে এসে পুরস্কারগুলো গ্রহণ করুন। Указом президента Российской Федерации за заслуги в развитии атомной отрасли и многолетней হ্যালো না, ওরা সাউন্ড অন এয়ার করবে। কিছুক্ষণ আগে সেই মাহেন্দ্রক্ষণ উদ্বোধন হলো, অর্থাৎ সেই মাহেন্দ্রক্ষণ যেই মাহেন্দ্রক্ষণের ফুয়েল লোড করা হলো রিঅ্যাক্টর প্রেসার ভেসেলে, অর্থাৎ পারমাণবিক চুল্লিতে, এবং এর মাধ্যমে বাংলাদেশ এক নতুন যুগে প্রবেশ করলো, যে যুগের মাধ্যমে বিশ্বের যে ৩৩টি দেশ এই পারমাণবিক শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করে সেই পারমাণবিক ক্লাবে পৌঁছালো বাংলাদেশ এবং আনুষ্ঠানিকভাবে সেই যাত্রা শুরু করলো বলা যায়। কারণ আজকের পর থেকেই এই ফুয়েল লোডিং শেষ হলে বাংলাদেশ ধীরে ধীরে ট্রায়াল করতে শুরু করবে, এখান থেকে বিদ্যুৎ উৎপাদন করতে শুরু করবে, এবং সেটি কিন্তু শুধু যে উৎপাদন করেই থেমে থাকবে তাই না, এটি জাতীয় গ্রিডে যাবে। এবং এখন আমরা দেখছি যে ছোট একটি অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, আসলে স্বীকৃতি হিসেবে, কাজের স্বীকৃতি হিসেবে, যে সফলভাবে এই প্রকল্পকে একটা পর্যায়ে যারা এনেছেন তাদেরকে সেই সফলতার স্মারক তুলে দিচ্ছেন অ্যালেক্সি লিখাচভ, যিনি রোসাটম অর্থাৎ রাশিয়ার যে পরমাণু শক্তি সংস্থা সেই রোসাটমের যিনি মহাপরিচালক আছেন অ্যালেক্সি লিখাচভ, তিনি এই স্মারকগুলো তুলে দিচ্ছেন তাদের কাছে, এই সম্মাননাগুলো, যাদের দীর্ঘ পরিশ্রমের কারণে আসলে এই প্রকল্প একটা সফল পর্যায়ে এসেছে। এখন অ্যালেক্সি ডেইরিকে আমরা দেখছি, যিনি আসলে এই ইয়াটা নিচ্ছেন, এবং সবাই কিন্তু যেসব সংস্থাগুলো এখানে কাজ করেছে, অ্যাটমস্ট্রয় আছে রোসাটম আছে, সবাইকেই কিন্তু যারা এখানে পরিশ্রম করেছেন, কাজ করেছেন, এবং তাদেরকে সেই স্বীকৃতিটা আসলে দেওয়া হচ্ছে, একটা সম্মান দেওয়া হচ্ছে। একটি বিষয় বলে রাখি যে এই প্রকল্প থেকে যে বিদ্যুৎ প্রথম ধাপে পরীক্ষামূলকভাবে আসবে সেটি নেয়ার জন্য কিন্তু 4টি গ্রিড অর্থাৎ সঞ্চালন লাইন সেটি কিন্তু তৈরি আছে, যার মধ্যে 2টি যাবে রাজশাহীর বাঘাবাড়িতে, একটি যাবে বগুড়ার দিকে রূপপুর হয়ে, এবং একটি যাবে গোপালগঞ্জের দিকে। এখানে এই 4টি সঞ্চালন লাইনেই কিন্তু প্রথম দিকের যে বিদ্যুৎগুলো পরীক্ষামূলকভাবে উদ্বোধন হবে এবং আসতে শুরু করবে, সেগুলো যেতে শুরু করবে, এবং এটার জন্য আসলে কয়েক মাস সময় লাগবে ভালোভাবে আসলে পেতে, কারণ হচ্ছে গিয়ে এটি আসলে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা আছে, কম করে হলেও 150 পরীক্ষা নিরীক্ষা আছে। যদি স্পেসিফিক করে বলি যে 167টির মতো পরীক্ষা নিরীক্ষা আছে বিভিন্ন ধরনের, তারপরে কিন্তু এটি আসলে এই যে ট্রায়াল প্রসেসটা পরীক্ষামূলক এই যে উৎপাদন সেটি শেষ হবে, এবং এরপরেই কিন্তু পূর্ণমাত্রায় বা পূর্ণ সক্ষমতায় যে উৎপাদন অর্থাৎ টোটাল 1200 মেগাওয়াট বিদ্যুৎ সেটি কিন্তু আমরা তারপরে পাবো। যে 1200 মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু যদি বাংলাদেশের প্রেক্ষিতে খেয়াল করেন যে আমাদের যে চাহিদা আছে সেই চাহিদার 5%, অর্থাৎ একটি ইউনিট 5% টোটাল দেশের যে চাহিদা সেই জায়গায় সাপোর্ট দিতে পারবে, এবং অন্য যে ইউনিট আছে সেটি থেকে আরও 5% সাপোর্ট আসবে, অর্থাৎ দুটো ইউনিট মিলে কিন্তু
প্রায় 10% বিদ্যুতের চাহিদা মেটাবে, যেটি আসলে বলা যায় যে অনেক 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 বেশি, এবং এটি দীর্ঘমেয়াদে বাংলাদেশকে সাহায্য করবে। একটি বিষয় বলে রাখি যে বাংলাদেশ কিন্তু 60-এর দশকে এই রূপপুরেই কিন্তু জমি দেখা হয়েছিল, যেখানে আসলে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করার স্বপ্ন দেখা হয়েছিল। তখন যারা ছিলেন বাংলাদেশের, যারা রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, তাদের সেই স্বপ্ন ছিল, কিন্তু তখনকার যে প্রতিকূল পরিবেশ এবং তখনকার যে কেন্দ্রীয় পাকিস্তান সরকার ছিল, যাদের অধীনস্থ ছিল এই বাংলাদেশ, তাদের কারণে কিন্তু সেটি আসলে সম্ভব হয়নি। শেষ দিকে সেই যে কেন্দ্রটি করার কথা ছিল, সেটি শেষ পর্যন্ত পাকিস্তানের অন্য অংশে, অর্থাৎ পাকিস্তানের করাচির দিকে নিয়ে যাওয়া হয়, এবং এই যে রূপপুরে যে জায়গাটি দেখা হয়েছিল সেটি আর বাস্তবায়ন হয়নি, তবে এটি সরকারের খাস জমি হিসেবে থেকে যায়। এবং এত বছর পরে সেই রূপপুরেই কিন্তু এই প্রকল্পের কাজ হয়েছে, এবং এই যে সফলতা আজকের, সেটি অর্জন করা গেল। আমরা কিন্তু দেখছি যে শুধু রাশিয়ার যারা আছেন তারা যে পুরস্কার পাচ্ছেন তা না, যারা বাংলাদেশ অংশে কাজ করেছেন এখানে দীর্ঘদিন ধরে, এখানে বাংলাদেশ পরমাণু শক্তি সংস্থা, পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, এমন যারা আছেন তাদের সবাই কিন্তু এখানে এই যে স্মারক পুরস্কার সেটি কিন্তু পাচ্ছেন, অর্থাৎ প্রত্যেকেই তার স্বীকৃতিটি পেয়ে যাচ্ছেন কাজের ক্ষেত্রে। আমরা দেখছি আরও একজন যাচ্ছেন বাংলাদেশের, যিনি এই স্বীকৃতি পাবেন। একটি বিষয় বলে রাখি যে আজকে এখানে যারা এর আগেও কাজ করতেন, এরকম অনেককে কিন্তু এখানে দাওয়াত করা হয়েছে, যারা এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। তার মধ্যে এর আগের যিনি প্রকল্প পরিচালক ছিলেন তিনি এখানে উপস্থিত আছেন, এবং অন্যান্য যারা সংশ্লিষ্ট কর্মকর্তা, যারা অংশীজন, সবাই কিন্তু আছেন। এবং যারা যেসব প্রতিষ্ঠান কাজ করছে সেসব প্রতিষ্ঠানের ঊর্ধ্বতনরাও কিন্তু আজকে এসছেন এই নিউক্লিয়ার পাওয়ার প্রকল্পের যে ফুয়েল লোডিং কার্যক্রম সেটি দেখার জন্য। বেশ আনন্দঘন এক পরিবেশ এখানে বিরাজ করছে, এবং আসলে দীর্ঘদিনের যে পরিশ্রম, দীর্ঘদিনের সেটি আসলে সফল হচ্ছে, সেজন্য সবাই কিন্তু বেশ হাসি খুশি এবং স্বীকৃতিও পাচ্ছেন। সবাই বেশ খুশি হয়েই কিন্তু এটি উদযাপন করছেন। বলা যায় যে এটি একটি বিশাল সেলিব্রেশন হচ্ছে। এবং একটি বিষয় বলে রাখি যে এটি কিন্তু এই যে প্রকল্পটা, সেই প্রকল্পটা কিন্তু আমি যেটি বলছিলাম যে আসলে সেই 60-এর দশক থেকে কিন্তু এটির স্বপ্ন, এবং এখানে জমি দেখা হয়েছিল, সেই জমি অ্যাকোয়ার করা হয়েছিল সেই 60-এর দশকে। তো স্বপ্নটা বোঝাই যাচ্ছে যে কত দশকের পুরনো সেই স্বপ্ন, এবং সেটির এখন বাস্তবায়ন। এবং এটি 2015 সালের দিকে কিন্তু আবার এর কার্যক্রম শুরু হয়, হাঁটি হাঁটি পা পা করে এটি চলতে থাকে, এবং এর 17-র দিকের যে সয়েল স্টেবিলাইজেশন সেটি কিন্তু করা হয়। তারপরে এই যে ধীরে ধীরে এগিয়ে যাওয়া, এবং 22 এবং 23-এর দিকে দুটি রিঅ্যাক্টর চুল্লি বসানো হয়। সব কিছু মিলে কিন্তু এই যে ধারাবাহিকতা, এই যে যাত্রা, এটি আসলে দীর্ঘ সময়ের, এবং দীর্ঘ সময়ের প্রেক্ষিতে কিন্তু আজকের এই অবস্থান। 1-2 দিনে কিন্তু এটি তৈরি হয়নি, এবং দীর্ঘ পরিশ্রম এখানে গেছে। কারণ হচ্ছে করোনার সময় বিশাল একটা ধকল গেছে এই প্রকল্পের উপর দিয়ে। এখানের যে সব জায়গায় করোনার সময় আপনি জানেন যে সব জায়গায় আসলে কার্যক্রম বন্ধ ছিল, সেইখানেও কিন্তু এই প্রকল্প তখন কম করে হলেও এর কার্যক্রম কমিয়ে দেওয়া হয়েছিল, তবে বন্ধ করে দেওয়া হয়নি। ধীরে ধীরে কিন্তু এই প্রকল্পের কাজ চলেছে এবং কাজ এগিয়ে গেছে। আর আরেকটি বড় ধাক্কা এসেছিল এই প্রকল্পের ক্ষেত্রে, যখন ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধে জড়িয়ে পড়ে। এই দুই প্রতিবেশী যুদ্ধে জড়ানোর ফলে কিন্তু এখানে বিশাল এক সমস্যা দেখা দেয়। যেমন এখানে যেসব দেশ এবং প্রতিষ্ঠান কাজ করছেন তাদের উপর কিন্তু আমেরিকার দিক থেকে অবরোধ আরোপ করা হয়, এবং সেই অবরোধের কারণে একটা পর্যায়ে এসেছিল যখন এখানে যারা কর্মী আছেন তাদের বেতন দেয়া যাচ্ছিল না, এবং বাংলাদেশের পক্ষ থেকে রাশিয়াকে যে 10% এই নির্মাণ প্রকল্পে খরচের জন্য দেওয়ার কথা সেটি দেয়া যাচ্ছিল না।
একই সঙ্গে তারা যে সব যন্ত্রপাতি এখানে আনছিল নির্মাণকারী প্রতিষ্ঠান হিসেবে, রাশিয়া থেকে যেসব যন্ত্রপাতি আসছিল তার ক্ষেত্রেও ঝামেলা হচ্ছিল। যেমন মোংলার দিকে একটি জাহাজ এসেও কিন্তু ভিড়তে পারেনি, কারণ ওই জাহাজটি যখন আসছিল তখন সেটির উপরে অবরোধ দেওয়া হয় এবং সেই অবরোধের কারণে কিন্তু জাহাজটি শেষ পর্যন্ত তীরে ভিড়তে পারেনি এবং পরে সেই জাহাজের পণ্য তাদেরই অন্য একটি জাহাজে সরিয়ে তারপর সেটি তীরে ভেড়ানো হয়। তো এরকম নানান গল্প আছে আসলে এই প্রকল্পের ক্ষেত্রে, যেখান থেকে আসলে নানান সমস্যা এখানে পোহাতে হয়েছে। তো এইভাবেই কিন্তু আসলে এই এই প্রকল্পটি আসলে বলা যায় যে নানা বাধাবিঘ্ন পেরিয়ে আজকের অবস্থানে এসছে এবং সেই জন্য সবার খুশিটা অনেক বেশি, সবার ভালো লাগাটাও অনেক বেশি।